হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাসের পর্ব সংখ্যা ৮। উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। গত কদিন ধরে লঘুচাপ চলছে সমুদ্রপৃষ্ঠে। বৃষ্টি নেই, তবে রোদেরও মুখ দেখা যায়নি এই কদিন। পতঙ্গেরা সামুদ্রিক ভারী গর্জনে মুখরিত চারিপাশ, সেই সাথে যোগ হয়েছে শঙ্খচিলের কিচিরমিচির। বাতাসে তাণ্ডবে ফুচকা চটপটিওয়ালা মামাদের ছোট ছোট পলিথিনের মোড়ানো স্টলগুলো পতপত করে হাওয়ায় উঠছে, যেন অতি অসাবধানতায় এক্ষুনি সেগুলো উল্টে পড়বে যত্রতত্র। তবে তেমন কিছুই হচ্ছে না। সাঁই সাঁই বাতাসের মাঝেও হকারিদের তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন আনন্দে। মাত্রাতিরিক্ত বাতাসে চাঁদের হাসি ক্যাফের আউটডোর প্ল্যান্টগুলো কেমন নেতিয়ে পড়েছে। জয়া আন্টির চোখে পড়লে খবর আছে, তাই সেগুলোকে নিজ উদ্যোগে গুছিয়ে একে একে ভেতরে নিয়ে রাখছে ঈশানী। ওদিকে বেলা বাড়তেই একজন কাস্টমার এসে হাজির হচ্ছে ক্যাফেতে। গাছগুলো গুছিয়ে রাখার পাশাপাশি জিসানের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকেও সার্ভ করে যাচ্ছে ও। একটানা ননস্টপ ডিউটি যাকে বলে। খাগড়াছড়ি থেকে ফিরে আসা প্রায় দিন চারেক পর আজ দুজনের একই সাথে শিফট পড়েছে জিসান আর ঈশানীর। যদিও অন্যান্য দিনের মতো আজ আর কুশল বিনিময়ে আগ্রহী নয় ঈশানী, কিন্তু কাজের সূত্র ধরে এটা ওটা বলে ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিসান। ঈশানীও না পেরে দু একটা কথায় হ্যাঁ উত্তর দিচ্ছে। যেহেতু দুজন কোয়ার্কার, কথা না বলে উপায় আছে। কাজ আর কাজের ফাঁকে ঈশানীর সঙ্গে একটু আদ্রু কথা এগোনোর বৃথা চেষ্টা, এভাবে করেই কেটে গিয়েছে সে বেলা। তখন বেলা 12টার দোরগোড়ায় কাস্টমারদের চাপ খানিকটা কমে এসেছে। সেই সাথে ঝিরিঝির বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এইটুকু নরম ভেজা বৃষ্টিতে ছাতা না নিয়ে হাঁটার কিছুই নেই, তবুও কোথা থেকে যেন ছাতা মাথায় করে ভার্সিটির কয়েকজন বন্ধুবান্ধব সমেত ভর দুপুরে ক্যাফেতে হাজির হয়েছে নিঝুম। হয়তো ক্লাস ফাঁকিতে ঘুরতে বেরিয়েছে, সেটা ব্যাপার না। ঈশানীর বেশ খুশি হলো ওদের দেখে। নিঝুমকে দেখে গা থেকে এপ্রন খুলে তাড়াহুড়ো পা এগিয়ে এসে সম্মোহনী হেসে ঈশানী শুধালো, নিঝুম তোরা এই সময়? বিপরীতে ফিক হাসলো ওরা সকলে, যার অর্থ আমরা আজ বাঁক দিয়েছি। নিঝুমও হাসির ছন্দে তাল মিলিয়ে ঈশানীকে আশ্বস্ত করে বলল, চলে এলাম তোর সাথে আড্ডা দিতে, কতদিন দেখা হয় না বলতো। প্রত্যুত্তরে ঈশানী ঠোঁট উল্টে বলল, কি বলিস, কাল রাতেই তো আমরা একসাথে ছিলাম। নিঝুম এবার হাত ধরে টেনে ঈশানীকে নিজের পাশে বসিয়ে বলল, তাও তোকে মিস করেছি। এবার বেশি বকবক না করে কফি খাওয়াতো। নিঝুম ঠাট্টা করছে বুঝতে পেরে ঈশানী হেসে শান্ত স্বরে বলল, আমি মোটেও বকবক করি না, অপেক্ষা কর, নিয়ে আসছি। তবে ঈশানীকে আর উঠতে হলো না। তার আগেই সবার জন্য ট্রে ভর্তি কোল্ড কফি নিয়ে হাজির হলো জিসান হঠাৎই কফি সার্ভ করার কিছুটা বিব্রত কণ্ঠে ঈশানী বলে উঠল, তুই কেন আনতে গেলি, আমিই তো পারতাম। ইটস ওকে, তুই ফ্রেন্ডদের সাথে গল্প কর, আমি ওদিকটাও দেখছি। সবাইকে কফি সার্ভ করা হলে ঈশানীকে জবাব দিয়ে চলে যায় জিসান। সবার সামনে ঈশানী আর প্রত্যুত্তর করল না খুব বেশি। ওদিকে জিসানের এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে নিঝুমের এক মেয়ে বন্ধু কিঞ্চিত টিপ্পিনি কেটে বলে ওঠে, প্রিন্সেস ট্রিটমেন্ট হ্যাঁ। মেয়েটার কথায় ঈশানীর হাসি উবে গেল। হাস্যজল মুখখানা ধরে রাখা বৃথার চেষ্টা করে বলল, তেমন কিছুই না, আমরা শুধুই কোওয়ার্কার। তার মানে বলতে চাইছো তোমার বয়ফ্রেন্ড নেই? কাম অন, এত সুন্দর চোখ নিয়ে ঘুরে বেড়াও অথচ লাইফে কেউ নেই, এটা কি বিশ্বাস করতে হবে? মুখের কোণে ধরে রাখা মেঘি হাসিটা এবার পুরোপুরি মিলিয়ে গেল ইস্যুর। তার বদলে দু চোখে ভর করলো বর্ষার ঘনাঘাটা। না, ঈশানী কাঁদছে না, তবে ওর মনে হলো ব্যথাতুর নীল হৃদয়টাকে কেউ শক্তপোক্ত করে ফুটিয়ে দিল মাত্রই। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে তাজা হয়ে উঠল সেই মাদকীয় পুরুষালী সুবাস। দীর্ঘ রাতের স্মৃতি, গমগমে হাসির কণ্ঠস্বর, পিয়ার্সিং করা তীক্ষ্ণ ভ্রুযুগল আর অধরতলার নির্লিপ্ত সেই কালো কুচকুচে তিল, এত কিছু একসঙ্গে ভোলা যায়? কই, ঈশানী তো পারছে না। তার ওপর কাল মাঝরাতে ঘুমের ঘরে হঠাৎ ফোনের ওপারে সেই একই কণ্ঠস্বর। কি এক গলকধাঁধায় আটকা পড়ে আছে ওর হৃদয়টা। কি ভীষণ টানাপোড়েনের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দিবারাত্রি, তা কেবল ঈশানীর হৃদয় জানে। না পারছে মস্তিষ্ক থেকে তাকে স্মৃতিটুকু মুছে ফেলতে, আর না পারছে তাকে ভীষণভাবে হৃদয় দিয়ে ভালোবাসতে। অথচ তার মায়া কাটানো যে দুঃসাধ্য। বাদামি চোখের সেই তীক্ষ্ণ চাহনি মৌমাছির মতোই সারাক্ষণটা তাড়া করে বেড়ায় ঈশানীকে। ভালোবাসা বুঝি সত্যি এমন বেপরোয়া হয়? কখনো কখনো তাকে ভুলে যাওয়ার ক্ষমতা স্বয়ং নিজের হাতে গচ্ছিত থাকে না। আর কি অদ্ভুত অনুভূতি এই ভালোবাসা। গত কয়েকটা দিন নিঝুম এত করে বোঝালো এটা ভালোবাসা নয়, ভালোবাসা এভাবে হয় না। নিশ্চয়ই কেউ তোকে ম্যানিপুলেট করে ছেড়ে দিয়েছে, নইলে চিনিস না জানিস না এক রাতে এক দেখায় তার প্রেমে পড়ে গেলি। রিডিকিউলাস। কিন্তু ঈশানীর যুক্তিটাও ফিরে দেওয়ার মতো নয়। নিঝুম যতবারই ওকে বোঝাতে গিয়েছে, ইস্যু তার বিপরীতে একটাই কথা বলেছে,
লাভ অ্যাট ফার্স্ট সাইট বলেও কিছু হয় নিঝুম। এটা যদি বিশ্বাস করে থাকিস তাহলে আমি প্রথম দেখায় হুট করেই তার প্রেমে পড়ে গেছি, এটাও তোকে মানতে হবে। এরপর নিঝুম ওকে বারণ করার মতো কোনো যুক্তি খুঁজে পায়নি আর নিঃস্বার্থভাবে এটাই মেনে নিয়েছে যে ওর কোনো অন্তর্মুখী বান্ধবীটা ভীষণভাবে কারোর প্রেমে জড়িয়ে পড়েছে। অবশেষে কারোর জন্য মনের দুয়ার খুলে নিজের শক্ত খোলসের আড়াল থেকে বেরিয়ে ডানা ঝাপটাতে চাইছে মুক্ত খোলা স্বাধীন আকাশে। কিন্তু সবচেয়ে হতাশার বিষয় হলো ইন্টারনেট হাজারবার সার্চ করেও অরণ্য নামক কোনো সেলিব্রিটিকে খুঁজে পায়নি ঈশানী। সেই থেকেই কেমন নেতিয়ে ছিল মেয়েটা। কাজকর্ম খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দুর্বল শরীরটাকে নিয়ে পড়ে থাকতো বিছানার এক কোণে। মুখে প্রকাশ করার অভ্যাস নেই ওর, তবে ভেতরে ভেতরে যে অরণ্য নামক ব্যাধিতে শেষ হয়ে যাচ্ছে ইস্যু সেটা বুঝতে বাকি নেই নিঝুমের। দিনগুলো এভাবেই যাচ্ছিল। সেই সাথে ভারী হচ্ছিল অন্তর্মুখী ঈশানীর নিঃশ্বাসের পাল্লা। তবে কাল মাঝরাতে কিছু একটা অপ্রত্যাশিত ঘটেছিল বটে। কাল রাত 1:45 নাগাদ মুঠোফোনে ওই একটা ফোন কলই যথেষ্ট ছিল ঈশানীর নেতিয়ে যাওয়া দুরূহ হৃদয়টাকে পুনরায় সতেজ করে দিতে। যদিও নাম্বারটা ছিল প্রাইভেট, তবে ঘুমের ঘোরে ঈশানী সেই পরিচিত হাসকি গলাটা স্পষ্ট শুনেছিল বৈকি। অথচ বোকা ঈশানীর মাথায় তখন একটিবারের জন্য এই প্রশ্নটা জাগেনি যে ওর নতুন নাম্বারের সন্ধান অরণ্য হঠাৎ কোথায় পেল। এটা কি আদৌ একজন সাধারণ মানুষ দ্বারা সম্ভব? পুরো ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক, নাকি পুরোটাই নাটকীয়? ইসু তো সেলফ এটা নিয়ে উত্তেজিত যে ফাইনালি আরও একবার অরণ্যর কণ্ঠস্বর শুনতে পেয়েছে ও। তার মানে এই রাতটা শুধুমাত্র ঈশানীর কাছে অর্থবহ নয়, অরণ্যের কাছেও তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। হ্যাঁ, রয়েছে তো বটই, তবে এর পেছনের উদ্দেশ্য তো কেবল অরণ্যই ভালো বলতে পারবে। শুধু শুধু তো আর এরিস ইউভান কারো নাম্বার ট্র্যাক করে থেকে খুঁজতে বের করতে যাবে না। এর পেছনে মোক্ষম কোনো কারণ তো অবশ্যই রয়েছে। সকালে যখন ঈশানীর মুখ থেকে এই ঘটনার বর্ণনা শুনে নিঝুম শুধালো, ফোনে কি বলেছিল অরণ্য? তার উত্তর অবশ্য দিতে পারেনি ঈশানী। গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফোন রিসিভ করার ফলে ওপাশের কোনো কথাই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি ওর। তবে এই না মনে না থাকার আফসোস বোধহয় ও জীবনে ঘুচবে না আর। তখন থেকে মুখ কালো করে কি যেন ভাবছে ঈশানী। নিঝুম ব্যাপারটা লক্ষ্য করে ওর বান্ধবীকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল। অতঃপর সশব্দে ডাকলো ঈশানীকে। কি ভাবছিস হঠাৎ করে? নিঝুমের ডাকে ভাবনার সুতো ছিল ঈশানীর। ও এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে জানালো, কই কিছু না তো। নিঝুম পুনরায় শুধালো, হ্যাঁ রে, এই প্রাইভেট নাম্বার থেকে আর কল টল এসেছিল নাকি? না। এবারে ছোট্ট করে জবাব দিল ঈশানী। তবে আমার কেন যেন মনে হচ্ছে আবারও কল আসবে। অরণ্য আমায় মনে রেখেছে নিঝুম। কথাটা বলতে গিয়ে নীলাম্বা চোখ দুটো খুশি ঝিলিকে চিকচিক করে ওঠে ইসুর। ওর কথায় সাইজা নিয়ে মৃদু হাসল নিঝুম। ওদিকে ঈশানীর কথা পাছেই নিঝুমের বান্ধবী বলে ওঠে, এই অর্ণটা আবার কে রে? এর কাহিনী তো কখনো বলিসনি আমায়। ব্যক্তিগত বিষয়ে ঘটাঘটি করলে ঈশানীর অস্বস্তি হবে ভেবে বান্ধবীকে তৎক্ষণাৎ থামিয়ে দিল নিঝুম। বলল, কেউ না, অর্ণ আমাদের ফ্ল্যাটের ময়লাওয়ালা। কিছুদিন ধরে আসে না, তাই ইসু একটু ডিপ্রেসড। নিঝুমের বান্ধবী ঠোঁট পাউট করে চোখ বড় বড় করে ঈশানীর কাঁধে হাত রেখে ওকে আস্তে আস্তে করে বলল, আই ফিল ইউর পেন ইস্যু। চিন্তা করো না, ময়লাওয়ালা শীঘ্রই চলে আসবে। প্রায় ঘণ্টাখানিক জমিয়ে আড্ডা দিয়ে একটু আগেই বেরিয়ে গেল নিঝুমরা। ওরা চলে যাওয়ার পরপরই এঁঠো মগগুলো ট্রেতে তুলে সিঙ্কের দিকে এগিয়ে যায় ঈশা। তবে ধোঁয়া মোছার কাজ শুরু করার আগ মুহূর্তেই ওর এক হাতে কবজিটা শক্ত করে চেপে ধরে একটানে ক্যাফের পিছনে স্টোর রুমে নিয়ে যায় জিশান। আকস্মিক ঘটনায় হতবিহ্বল ঈশানী। সেই সাথে মেজাজটাও চড়ে উঠেছে খুব। কোনো মতে নিজের হাতটা জিশানের হাতের বাঁধন থেকে ছিটকে সরিয়ে শক্ত গলায় ফোঁস করে উঠল ঈশা। এভাবে হাত ধরে টানাটানি করার মানে কি জিশান? সব কিছুরই কিন্তু একটা সীমা থাকা প্রয়োজন। এই মুহূর্তে জিশানের চোখ মুখে ক্রোধ সুস্পষ্ট। ও জবাব না দিয়ে রাগে কাঁপতে কাঁপতে ঈশানীকে প্রশ্ন ছুড়ে দিল উল্টো। বলল, সীমা তো তুই অতিক্রম করছিস, এখন অন্য নাম জপে যাচ্ছিস। আমার মুখে আমি কার নাম জপে যাব সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষুনি পথ ছাড়। জিশান পথ ছাড়ল না, উল্টো এগিয়ে গিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ জানি তো, সবচেয়ে বড় সর্বনাশ তো ওই অরণ্যের হাতেই হয়েছে। রাত কাটিয়ে এসেছিস বলে কথা, নষ্ট হয়ে গিয়েছিস তুই, পুরোপুরি নষ্ট। ঈশানীর কাছে জিশানীর এই বিশ্রী কথাগুলো মানসিক টর্চার ছাড়ার কিছুই নয়। তবে পায়ে পড়া দিয়ে ঝগড়া কিংবা এত বড় একটা ছেলেকে এভাবে ক্যাফেতে দাঁড়িয়ে থাপ্পড় মারার মতো এতটা দুঃসাহস নেই ওর। অগত্যা চোখ মুখ খিচে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করার বৃথা চেষ্টা চালালো ঈশানী। ঠিক তখনই নরম করে জিশান বলে উঠল, আমার তোকে ভালো লাগে ঈশা। অ্যাকচুয়ালি আই এম ইন লাভ উইথ ইউ। এবারেও বরাবরের মতো নিশ্চুপ ঈশানীর এমন নীরব থাকার ব্যাপারটা মোটেও পছন্দ হলো না জিশানের। ভেতরে ভেতরে জমে থাকা ক্রোধটা আবারও মাথাচাড়া দিয়ে উঠল মুহূর্তেই। ঈশানীর এই নীরবতাকে পুঁজি করে ওর কাঁধের সামান্য ধাক্কা দিয়ে পুনরায় দাঁত খিচিয়ে জিশান বলে উঠল, বরফের মতো কোল্ড একটা মেয়ে, আবেগ নেই, অনুভূতি নেই।
আমি ড্যাম শিওর তোকে টাচ করেও মজা নেই। তাও কিসের এত তেজ তোর? জীবনেও তো কারো বন্ধু হতে পারলি না, ভালোবাসার মানুষ তো আরও দূরের কথা। পরিবারের সাথেও সেই একই নড়ে অবস্থা। তোর মধ্যে আজটা কি? নাথিং। তবু আমি তোকে ভালোবেসেছি, সবসময় তোর পাশে থেকেছি, অথচ তুই? আমার কথাটা ভেবে দেখ। দেখা তো দূরের কথা, একটা অজানা ছেলের জন্য এখানে লিটারালি মরে যাচ্ছিস তুই। হোয়াই? কিছুটা চেঁচিয়ে উঠল জিসান। ইসানি তবুও নিশ্চুপ, হাত মুঠিবদ্ধ করে মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শুধু। শোন ঈশা, তোর এসব সো কল্ড ইন্ট্রোভার্ট হওয়ার নাটকটা আর নেওয়া যাচ্ছে না। ইন্ট্রোভার্ট হওয়ার ভং করে থাকিস বলেই তোকে কেউ পছন্দ করে না, বিয়ে করতে চায় না। তোর যে বিয়ে ভেঙে দিয়েছে সেটা আমি জানি না ভেবেছিস? বিয়ের দিন তোর হবু বর পর্যন্ত তোকে রেখে বিদেশে চলে গিয়েছে। তাহলে ভাব তুই কতটা কোল্ড। একটা কথায় মাথা ঢুকিয়ে নে, ছেলেদের মন পাওয়ার জন্য না শুধু সুন্দরী হলেই হয় না, ভেতর থেকে যথেষ্ট হটও হতে হয়, যেটা তোর মধ্যে 1%ও নেই। নট আ জিসান হয়তো রেগেমগে জিদের বসে আরও কিছু বলতো, তবে খ্যাপাটা ঈশানী এবার আর তার ফুরসত দেয়নি। কখন যে মেজাজ হারিয়ে নিজের 5 আঙুলের ছাপ জিসানের গালে বসিয়ে দিয়েছে তা নিজেই ঠাউর করে উঠতে কিয়তক্ষণ সময় লেগে গেল ওর। তবে জিসানকে থাপ্পড় মেরে আফসোসের লেশ মাত্র নেই ঈশানীর দু চোখে, উল্টো ভীষণ ক্রোধ আর ঘৃণায় যেন উপচে পড়ছিল নিরম্বর চোখ দুটোতে। আকস্মাৎ থাপ্পড় খায়ে গালে হাত দিয়ে গজগজ করে উঠল জিসান। রাগে তোপে কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করলো, সারাদিন যে এই অরণ্য করছিস না, ওই অরণ্যর মুখোশ যদি আমি একবার টেনে হিঁচড়ে খুলে না আনতে পারি তবে আমার নামও জিসান নয়। জিসানের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গা থেকে অ্যাপ্রনটা খুলে ছুঁড়ে ফেলে দিল ঈশা। ঈশার কর্মকাণ্ডে বিস্মিত হয়ে জিসান পুনরায় বলল, আমি কিন্তু আন্টিকে ফোন করে সব বলে দেবো ঈশা। তুই জঙ্গলে অচেনা একটা ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছিস, সেটাও বলে দেবো। তখন আর বাড়ি ফেরার মুখ থাকবে তো? ঈশানী চলেই যাচ্ছিল, কিন্তু জিসানের কথায় আরও একবার ঘুরে তাকিয়ে তাচ্ছিল্যর হেসে ঘৃণা আর খুব মিশ্রিত কণ্ঠে বলে উঠল, যা ইচ্ছে তাই করে নে। নদীর মতো শান্ত গলায় বাক্যটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে যায় ঈশা, অথচ জিসান এখনও একই জায়গাতেই ঠায় দাঁড়িয়ে গলা বাড়িয়ে এক নাগাড়ে চেঁচিয়ে ডাকছে ঈশানীকে, ঈশা যাস না, ইটস নট ফেয়ার। তুই কিন্তু এই চাকরিটা সারা জীবনের জন্য হারাবি বলে দিলাম। এবার কিন্তু আমি আর সাহায্য করবো না তোকে। ঈশা! ঈশানী এভাবে চলে যাক সেটা বোধহয় কোনো কালেই চায়নি জিসান। ও এই জন্যই এইটা ওটার ভয় দেখে ঈশানীকে ঠেকানোর বৃথা চেষ্টা চালিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত। কিন্তু আজ আর কিছুতেই কিছু হলো না। চরম সাহসিকতায় পরিচয় দিয়ে মহামূল্যবান এই চাকরিটা এক প্রকার পায়ে ঠেলেই বেরিয়ে যায় ঈশানী। শ্রাবণে তীব্র বর্ষণে খানিকটা বিশ্রাম টেনে দিয়ে গত 1 সপ্তাহ ধরে সৌরদীপ্ত ধরণী। যদিও রোদের তেজ তেমন নেই, তবে ঝুরঝুরে রোদের একেবারে চকচক করছে চারিপাশ। যেদিন দশেক আগে সেই যে দিন 10 আগে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চাকরি ফাকরি চুলোই দিয়ে বেরিয়ে এলো ঈশানী, তখন থেকে শুয়ে বসে দিন যাচ্ছে ওর। নতুন করে চাকরি পাওয়ার যে মোটেও চেষ্টা চালায়নি তেমনটা নয়, কিন্তু আজকালকার দিনে পার্ট টাইম চাকরি পাওয়ার সেখানে স্বপ্নর মতো ব্যাপার। সেখানে এত জলদি ফুল টাইম চাকরি কেই বা দেবে ইস্যুকে? এর মাঝে অবশ্য কম ধকল যায়নি ঈশানীর ওপর দিয়ে। জিসান সেই দিন জিদের বশবর্তী হয়ে রোকেয়া বেগমকে সব বলে দেন ফোন করে। তার ফলস্বরূপ ঈশানীর ওপর দিয়ে বয়ে যায় একের পর এক মানসিক ঝড়। সকাল বিকাল কথা শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে মায়ের ফোন রিসিভ করাই বন্ধ করে দেয় ঈশানী। অতঃপর সেই থেকে মা মেয়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ওদিকে গত 1 সপ্তাহ ধরে জিসান ও কোনো খোঁজ খবর নেই, যদিও জিসানের থাকা না থাকা খুব একটা ভাবাই না ঈশানীকে। তবে চাকরি ছেড়ে আসার পরে কয়েকদিন কল দিয়ে খুব জ্বালাতন করতো ছেলেটা, অথচ এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। আশ্চর্য! না চাইতেও জিসানের খবর জানার আগ্রহ জন্মে ঈশানীর মনে, কিন্তু ওর মনের পুরোটা জুড়ে যে আরেকজনের দখলদারি সেটাকেই বা হটাবে কী করে ও? গত 10 দিনে এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্য ও অর্ণকে ভুলতে পারেনি ঈশা। এই না ভুলতে পারাটা ওর মনে বিশ্বাস হয়ে গড়ে বসেছে। আগে দোটানায় পড়ে থাকলেও এখন আর সেটা নেই। এখন ঈশু নিশ্চিত যে অচেনা অজানা গভীর অভয়ারণ্যের মাঝে এই এক টুকরো টংঘরের সেই নামহীন মালিককে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে ও। আজ এতগুলো দিন পরেও তাকে দেখার আকাঙ্ক্ষায় ছটফট করে ঈশানী। মাঝে মধ্যেই মনে হয় এক্ষুনি বাস ধরে চলে যায় সেই নিষিদ্ধ জঙ্গলে, যেখানে সরাসরি দানবীয় গাছ, ভয়ঙ্কর জন্তু জানোয়ার, সেই সব কিছু ছাপিয়ে ভয়ঙ্কর সুদর্শন একজন পুরুষের বসবাস। যদিও সেটা আদৌ সম্ভব কিনা তার বিন্দুমাত্র ধারণা নেই ঈশানী ক্ষুদ্র মস্তিষ্কে। তবুও কল্পনা করতে কার না ভালো লাগে। তবে মাঝে মধ্যে জিসানের বলা সেদিনের কথাগুলো হুটহাট আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দেয় ওর। নিজের অজান্তেই তখন মনে হতে থাকে, জিসান হয়তো ঠিকই বলেছে, আমি আসলে
কারোরই মনের মতন নয়, আর না তো আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। আমাকে কি সত্যি কখনো কেউ ভালোবাসবে না? কোনো দিনও না। ভীষণ শঙ্কায় হৃদয়ে রক্তক্ষরণ হয় ইস্যুর, তবুও অরণ্যকে ভুলতে পারে না মেয়েটা। সেই রাতের পর থেকে এখনও হাতের কাছে ফোন নিয়ে বসে থাকে ঈশানী। যদিও আবার ভুল করে কখনো ঈশানীকে মনে পড়ে যায় সেই নির্দয় পাষাণ মানবের, তখন নিশ্চয়ই কল আসবে। দ্বিতীয়বার কল আসলে ঈশানী কল ধরেই নিশ্চয়ই খুব অভিমান করবে অরণ্যের ওপর। কিন্তু গত 10 দিনে এমন কিছুই ঘটেনি। আর মায়ের সঙ্গে রাগ করে এতদিনে হয়তো ফোনটাই বন্ধ করে দিত ও, শুধুমাত্র একটা আননোন কলের অপেক্ষায় সেটাও করার সাহস হয়ে ওঠেনি। সকাল সকাল কফির মগ হাতে নিয়ে বারান্দায় চেয়ার পেতে বসে আছে, আকাশ পাতাল চিন্তায় বিভোর হয়ে আছে ঈশানী। তখনই অসময়ে ঘ্যান ঘ্যান আওয়াজে বেজে ওঠে বেপরোয়া মুঠোফোনটা। ঈশানী প্রথমে ভেবেছিল মা কল দিয়েছে, কিন্তু অচেনা নাম্বারটা চোখে পড়তেই কিঞ্চিত কপাল কুঁচকে গেল ওর। মনগহীনে কোথাও একটা ধীরিম ধীরিম আওয়াজ তুলে লাফিয়ে উঠল হৃদস্পন্দন। মনে হচ্ছে এক্ষুনি দম আটকে আসবে। এই অসময়ে অচেনা নাম্বার থেকে কেই বা কল দিতে পারে? অন্তর্মুখী ঈশানীকে 7-5 ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করে কানে তুলল ইস্যু। তবে ইতিমধ্যেই ওপাশের কণ্ঠস্বর শুনে ঈশানীর বুঝতে বাকি নেই যে ওপাশের লোকটা ওর আকাঙ্ক্ষিত স্বপ্ন পুরুষটি নয়, বরং জিশানের কণ্ঠ শুনে কিছুটা শক্ত হয়ে এলো ঈশানীর চোয়াল। ওপাশ থেকে গলা খাদে নামিয়ে জিশান শুধালো, কেমন আছিস ঈশা? ঈশা হ্যাঁ না কিছুই বলে না। ফোনটা কাটতেই যাবে তখনই উদ্বিগ্ন কণ্ঠে পুনরায় জিশান বলে ওঠে, প্লিজ কল কাটিস না ঈশা, তোকে অনেক কিছু জানানোর আছে। তুই শুধু একটাবার আমার সাথে দেখা কর। তোকে আমি তোর অরণ্যের আসল চেহারাটা দেখাতে চাই শুধু। জিশানের কথায় রেগে গেল ঈশানী। রাগে কটমট করে বলল, আবার সেই এক কথা? তোর কি আমার পেছনে হাত ধুয়ে পড়ে থাকা ছাড়া আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? প্লিজ ইস্যু, একটাবার আমাকে বিশ্বাস কর। আমি তোর ভালোর জন্যই বলছি। এই সত্যিটা জানা তোর ভীষণ জরুরি। তোর কাছ থেকে কোনো প্রকারের সত্যি প্রয়োজন কিংবা ইচ্ছা কোনোটাই নেই আমার। রাখলাম, বাই। এক নাগারে কথা শেষ করে জিসানের মুখে ওপরে কল কেটে দিল ঈশা। তবে জিসানের কথাগুলো নিয়ে খুব বেশি ভাবনার সময় করে উঠতে পারল না ও। তার আগে দ্বিতীয়বারের মতো বেজে উঠল মুঠোফোন। ঈশানী চোখ বুলিয়ে দেখল নিঝুম ফোন করেছে, তাই কোনো রূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফোন রিসিভ করে কানে তুলল এবার। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর, ঈশ্বরে তুই কোথায়? দিন দুপুরে নিঝুমের হিয়ালিপনা মোটেই ভালো লাগছে না ঈশার। ও বিরক্ত হয়ে জবাব দেয়, বেকার মানুষ কোথায় আর থাকবো, বাসাতেই আছি। এবার নিঝুম কণ্ঠস্বর আরও দৃঢ় হলো খানিকটা। ও ইস্যুকে তাড়া দিয়ে বলল, খবরদার বাসায় থাকিস না, এক্ষুনি কোথাও বেরিয়ে যা। কপাল কুচকালো ঈশানী, গা ছাড়া ভাব ধরে বলল, বেরিয়ে যাব মানে? কি হয়েছে? আন্টি মানে তোর মা একটু আগে কল দিয়ে আমাদের বাসার অ্যাড্রেস নিল। উনি চিটাগং এসেছেন তোকে কোন পাত্রপক্ষের সঙ্গে আলাপ করাবেন সেই জন্য। তোর আজ খবর আছে, ইস্যু তাড়াতাড়ি ভাগ। এতক্ষণে হকচকিয়ে বসে থেকে উঠে দাঁড়ালো ঈশানী। কপাকলায় তোতলাতে বলল, কি বলছিস? এখন তো এই সময়টা যাবো কোথায় আমি? নিঝুম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 5 মিনিট পরে আমার ক্লাস টেস্ট নয় তো বলতাম ক্যাম্পাসে চলে আয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আপাতত যেখানে খুশি চলে যা, পরে পরিস্থিতি ঠান্ডা হলে বাড়িতে গিয়ে না হয় সবাইকে মানিয়ে নিস। স্যার এসে গিয়েছে, রাখলাম, বাই। হিসিয়ে কি যেন বলে তাড়াহুড়ো করে কল কেটে দিল নিঝুম। এদিকে ঈশানী পরে মহাবিপদে। মনে মনে ভাবছে, মা এখানে এলে নির্ঘাত চেঁচামেচি করে ফ্ল্যাটকে মাথায় তুলবে। তার ওপর পাত্রপক্ষে এক মহা ঝামেলা। এর চেয়ে আজকের দিনের জন্য কোথাও গা ঢাকা দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু হুট করে যাবেটা কোথায়? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গভীর ভাবনায় ডুবে যাচ্ছে ইস্যু। এমন সময় আবারও কল আসে জিসানের নাম্বার থেকে। ভবঘুরে ঈশানী আনমনে মোবাইলটা কানে তোলে এবার। ঈশানী ফোন রিসিভ করতে জিসান তাড়াহুড়ো করে বলে ওঠে, প্লিজ ঈশানী কল কাটবি না, এটাই শেষবার। শুধু একটাবার আয়, সত্যিটা নিজের চোখে দেখে যা, তারপর আর কখনো জ্বালাবো না আমি তোকে, প্রমিস। তবুও শেষবারের মতো প্লিজ আমাকে বিশ্বাস কর, সত্যিটা তো জানা খুব দরকার। প্লিজ ঈশানী, না করিস না। এতক্ষণে থমকালো ঈশানী। কি এমন সত্য জানানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে জিসান? তাও আবার সাবজেক্টটা অরণ্য। মুখে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই কৌতূহলী হয়ে ওঠে ঈশানী। তাছাড়া এখন বসা থেকে বের হওয়াটা অত্যন্ত জরুরি। তাই এত কিছু না ভেবে জিসানের কথায় সাই জানিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে ও। জিসানের টেক্সট করা ঠিকানা মোতাবেক এসে রিক্সা ভাড়া মিটিয়ে চারিদিক তাকিয়ে ঈশানী দেখলো এটা একটা বাস স্ট্যান্ড। কিন্তু এখানে কি এমন সত্যি জানাবে ছেলেটা? ঈশানী যখন কৌতূহলী হয়ে এদিক ওদিক দেখছিল, ঠিক তখনই পেছন থেকে সশব্দে দেখে ওঠে জিসান। ঈশা! জিসানের ডাকে পেছনে ঘাড় ঘোরালো ঈশানী এবং পেছনে ঘুরতে চোখের সামনে যা দেখলো তাতে আশ্চর্য চরম সীমানায় পৌঁছে গেল ও।
জিসানের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারের ক্ষত, কিছু কিছু জায়গায় অন টাইম ব্যান্ডেজ লাগানো। দেখে মনে হচ্ছে খুব বাজেভাবে মেরেছে কেউ। কিন্তু কে করলো জিসানের এই অবস্থা? কেই বা মারলো ওকে? ঈশানীকে হতবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর নিকট এগিয়ে আসে জিসান। জিসান এগিয়ে এলে ঈশানী শুধায়, তুই এর অবস্থা কেন? কোথায় ছিলে এতদিন? সব বলবো, তার আগে চল। এই বলে ঈশানীর দিকে একটা বাসের টিকিট এগিয়ে দেয় জিসান। টিকিটটা হাতে নিয়ে আরেক দফা অবাক হলো ঈশানী। ভ্রুজগাল কুচকে কিছুটা ঝাঁঝিয়ে বলে উঠল, চল মানে? কোথায় যাব? তুই না বললি কি সত্যি জানাবি? খাগড়াছড়ি। ওখানে গেলে সবটা সত্যি জানতে পারবি তুই। এখন দেরি না করে দ্রুত চল। কথা শেষ করে ঈশানীকে আর প্রশ্ন করার কোনো সুযোগ দিল না জিসান। এক প্রকার তাড়াহুড়ো করে টেনে নিয়ে গেল বাসের কাছে। অজ্ঞাত ঈশানী না চাইতেও আজকের দিনটা কোনো মতে পার করার জন্য উঠে পড়ল বাসে। গন্তব্য সবুজে ঘেরা স্মৃতি বিজারিত সেই একই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনেছে ধরণী। পূর্ণিমার রাত। আকাশে রূপোর থালার মতো বড় চাঁদ উঠেছে। চাঁদের রূপালী আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। সেই আলোতেই জংলা বনবিছুরি পাছে হটিয়ে হাতে সরু একটা লাঠির সাহায্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ওর পিছু পিছু সাবধানে এগিয়ে আসছে ঈশা। কিন্তু সেই সন্ধ্যা থেকে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিরক্ত ঈশানী। তার উপর এমন স্যাঁতস্যাঁতে বনে হাঁটতে হাঁটতে শরীরের মধ্যে কেমন কুটকুট করছে ওর। এক পর্যায়ে এসে বিরক্তি ভাব দমাতে না পেরে থেমে গেল ঈশানী। কোমরে হাত দিয়ে নাকটা শিকই তুলে গলা উঁচিয়ে বলে উঠল, আর কত দূর? আমি আর এই জঙ্গলের মধ্যে হাঁটতে পারছি না। হুস। তৎক্ষণাৎ সচকিত হয়ে পিছনে ঘুরে আঙুলের ইশারায় ঈশানীকে চুপ করে দেয় জিসান। অতঃপর আঙুল তাক করে কিছু একটা দেখতে পেল ওকে। জিসানের আঙুল বরাবর লক্ষ্য করতে ঈশা দেখলো জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা শ্যাওলা পড়া পুরাতন কংক্রিটের ঘরের মধ্যেখানে সূক্ষ্ম আলো জ্বলছে। তার মানে ওখানে কেউ আছে। সামনে দৃষ্টিগোচর হতেই এতক্ষণের ক্লান্তিভাব, বিরক্তি সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গেল ঈশানী। এই মুহূর্তে সচকিত মস্তিষ্কে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুধু, কে আছে ওখানে? কী বা সত্যি দেখাতে এতদূর নিয়ে এলো জিসান? কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করার পর পুনরায় সাবধানে পা টিপে টিপে একেবারে শ্যাওলার ঘরটার কাছাকাছি এগিয়ে গেল ওরা। ঘরের দেয়াল ঘেঁষে দাঁড়াতে ভেতর থেকে কিছু মানুষের চাপা আর্তনাদের আওয়াজ শোনা গেল। দেওয়ালের কাছে এক টুকরো ভাঙা চালানার আড়াল থেকে বাল্বের আলোয় ভেতরের মানুষগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটু ভালোভাবে দেখার জন্য জিসান একটু সরে গিয়ে ঈশানীকে একটু সামনে এগিয়ে দিল। এবার সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে ঈশানী। ঘরের ভেতরে 5-6 জন আধমরা লোক নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে আছে একটা লোকের সামনে। তাদের প্রত্যেকের শরীর ক্ষতবিক্ষত, যেই সাথে রক্তাক্ত। তাও সকলের মুখেই শুধু একটা বলি, দয়া করে আরেকটা সুযোগ দিন। তাদের ঠিক সামনে কাউচের ওপর গায়ে লিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে আছে, রিভলভার নিয়ে নড়াচড়া করছে ব্ল্যাক স্যুট পরিহিত একটা লোক। সামনে আর্তনাদ করতে থাকা লোকগুলোর জন্য তার চেহারাটা স্পষ্ট নয় ঈশানীর কাছে। তবে কাউচে বসা লোকটার ঠিক ডান পাশে রিভলভার হাতে নিয়ে শটান দাঁড়িয়ে ব্ল্যাক স্যুট পরিহিত আরও একজন। লোকটা দেখতে ইয়াং। কতই বা বয়স হবে, 30-32? কাউচে বসা লোকটা কিংবা দাঁড়িয়ে থাকা লোকটা, দুজনই কারোরই হেলদোল নেই এতগুলো লোকের আর্তনাদে। একটু পরেই কাউচে বসা লোকটা গমগমে আওয়াজ শোনা গেল শুধু, ওদেরকে বলে দাও তুষার, এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না। ওটা আমার ডিকশনারিতে নেই। পাইথন প্যারাডাইস বিট্রিয়ারদের গন্তব্য একটাই, দ্যাট ইজ হেল। আর বিশ্বাসঘাতকদের এরিস সেটা দুনিয়াতেই দেখিয়ে দেয়। ভেলভেটের মতো মসৃণ তার কণ্ঠস্বর, অথচ কথার পারদে পারদে আত্মার অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতোই হিংস্রতা। এরিসের কথার পাশে তুষার অত্যন্ত গভীর গলায় বলে ওঠে, এরা একজন ড্যানিয়েলের বিশ্বস্ত সব স্পাই। এদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। সব কয়টাকে মেরে ফেলুন এরিস, বাকিটা গার্ডরা সামলে নেবে। তুষারের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে নতজানু লোকগুলো পুনরায় হাউমাউ করে হাত জোর করে কেঁদে উঠল। তাদের আর কিছু চায় না, শুধু একটু বাঁচার আকুতি। জীবনে আর একটা সুযোগ, আর কিচ্ছু নয়। অথচ লোকগুলোর কান্নাকাটির মাঝে একে একে রিভলভারগুলো লোড করে ফেললেও হার্টলেস মাফিয়া বস এরিস। এরপর হিসিয়ে শুধু ঠোঁট নাড়িয়ে কয়েকটা আওয়াজ বের করলো মুখ থেকে, এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না, জাস্ট গো টু হেল। ব্যাস। এরপর পায়ের ওপর পা তুলে আরামসে বসে এরপর একের ট্রিগার প্রেস করে কীটপতঙ্গের মতোই একে একে ঝাঁঝরা করতে লাগলো সবগুলো স্পাইয়ের বুক। মুহূর্তেই মধ্যে বারুদ আর রক্তের তীক্ষ্ণ গন্ধে ভরে উঠল জায়গাটা। অত্যন্ত ক্রোধের সাথে গুলি চালানোর ফলে এক পর্যায়ে স্পাইগুলোর বুক থেকে বের হওয়া রক্ত ছিটকে সে আছড়ে পড়ল ঈশানীর চোখ মুখে। সেই সাথে চোখের সামনে স্পষ্ট হলো ভীষণ পিয়ার্সিং করা সুদর্শন অথচ হিংস্র মুখশ্রী খানি। সঙ্গে সঙ্গে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঈশানী, অরণ্য!
তৎক্ষণাৎ শক্ত হাতে ওর মুখটা চেপে ধরে জিশান। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ঈশানীর নিথর দেহ শরীরটা এলিয়ে পড়ে জিশানের কাঁধে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যে এরিস ইউভানের পূর্ণ দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে আগন্তুক দুজন মানবী। পর্ব সংখ্যা 9। শুনশান নিস্তব্ধ নিরিবিলি চারিপাশ। ভীষণ যাতনায় দুলছে পৃথিবীটা। ফাঁকা মস্তিষ্ক, রক্তরঞ্জিত দগদগে হৃদয়টা আর রিভলভার থেকে বের হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র বুলেটের মিছিল। ব্যাস মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়া কান্না, হাহাকার, যন্ত্রণা আর লাশের গন্ধ। ঠিক তার ওপর দাঁড়িয়ে দক্ষ শুটারদের মতো এক হাতে গান চালাচ্ছে অসম্ভব সুদর্শন অথচ হৃদয়হীন ভালোবাসার মানুষটা। কি তার আসল পরিচয়? কী বা তার নাম? অর্ণ নাকি এরিস? বুলেটের মতো এই বিষাক্ত প্রশ্নটা মাথায় আঘাত হানার সঙ্গে সঙ্গে আচমকা দু চোখ খুলে ফেলল ঈশানী। চোখ খোলা মাত্রই ভীষণ যন্ত্রণায় টনটন করে ওঠে মাথা, যেন কেউ হাতুড়ি পেটা করে যাচ্ছে অনবরত। চোখের সামনে দৃশ্যপট এখনও স্পষ্ট নয়, সব কিছু ধোঁয়াশা, কেমন যেন দুলছে দুনিয়াটা। যতক্ষণে চোখের ঘোলা দৃষ্টি স্পষ্ট হলো ততক্ষণে ঈশানী বোধ করলো এটা ওর দু কামরার চিটাগং সেই ফ্ল্যাট নয়, বরং অন্য কোনো জায়গা। যুদ্ধের পরমুহূর্তের মতোই চারিদিক শান্ত, নিরিবিলি, হিমশীতল ঠান্ডা পরিবেশ বিরাজমান। মাথার ওপর বিস্তৃত নান্দনিক কারুকার্য করা সফেদ সিলিং, তার ঠিক মাঝখানে ঝুলছে কয়েকতলা বিশিষ্ট দামীয় ঝাড়বাতির বহর। পুরো রুমটা রাজকীয় প্যালেসের মতোই সুন্দর আর সুসজ্জিত। সম্পূর্ণ মেঝেতে বিছানো হয়েছে মখমলের নরম গালিচা অথচ এত বড় কক্ষে ঈষে ব্যতীত আর একটা মানুষের উপস্থিতি পর্যন্ত নেই। কি আশ্চর্য! চারিদিকে চোখ বোলাতে বলতেই আস্তে করে উঠে বসে ঈশানী। কি জানি মাথাটা এখনো কেমন চক্কর দিচ্ছে বারে বারে। রুমের এক সাইডে বিশাল ওয়াল মিরর টাঙানো। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেল। ওয়াল মিররের সামনে দাঁড়ালো ঈশানী। দেখলো ওর পরনে ছেঁড়া চুড়িদার, যা গতকাল রাতে জঙ্গলের ডালপালায় লেগে ছিঁড়ে গিয়েছিল। উস্কো খুস্কো চুল, পাংশুটে মুখশ্রী, মহাসমুদ্রের মতো গাঢ় নীল চোখ দুটোর সৌন্দর্যটুকু আজ উবে গিয়েছে কোথাও যেন। ফর্সা লাস্যময়ী মুখটা শুকিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। মুখের আশেপাশে একটু ভালোভাবে লক্ষ্য করতে ঈশানী দেখতে পেল কাল রাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। এতে কত মানুষের রক্ত লেগে মরছে ধরে গিয়েছে তা ভাবতে গা গুলিয়ে বমি চলে এলো ইস্যুর। এতক্ষণ ধরে নিজেকে আয়নার সামনে খুঁটিয়ে দেখতে দেখতে ঈশানী আচানক বোধ করলো কাল রাতটা মিথ্যে ছিল না, তার মানে কোনো কিছু স্বপ্ন ছিল না। চট করে সচকিত হয়ে উঠল ওর মস্তিষ্ক। একে একে মনে পড়ে যায় কাল সন্ধ্যা রাতে সকল স্মৃতি। মানসপটে স্পষ্ট হয়ে ওঠে ভালোবাসার মানুষের নিষ্ঠুরতম বর্বরতা। নতুন করে শুরু হয় হৃদয় নাগানো রক্তক্ষরণ। এত বড় সত্যিটা মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো পুনর্জীবিত হওয়ায় দুহাত তুলে খামচে ধরে চিৎকার করে মেঝেতে বসে পড়ে ঈশানী। কাঁদতে কাঁদতে একটা বিড়বিড় করে বলে ওঠে, তার মানে কিছুই স্বপ্ন নয়, সব সত্যি, সব কিছু সত্যি। ও আসলে অরণ্য নয়, মাফিয়া বস এরিস। জিসান ঠিকই বলেছিল, এরিসের মতোই মানুষেরাই সুইট ডেমন, যারা আমাদের আশেপাশে ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়, অথচ আমরা তাদের মুখোশের আড়ালে আসল চেহারাটা ধরতেই পারি না। কিন্তু তার মতো এই অপবিত্র মানুষকে কিভাবে আমি এতটা ভালোবেসে ফেললাম? হায় খোদা, আমি যে পবিত্র! আবারও হৃদয় বিদারক এক অসহায় চিৎকার বেরিয়ে আসে ঈশানীর বুক চিরে। আফসোস আর হৃদয়ে ভাঙার চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছে ঈশানী। শুধু মনে হচ্ছে কেউ পেছন থেকে ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে ওর বুকের ভেতরটা। মেঝেতে বুক ঝুঁকে পড়ে কাঁদতে কাঁদতে ঈশানী আবারও বলে ওঠে, সবাই ঠিকই বলে, আমি যতই আত্মবিশ্বাসী হওয়ার ভান করে থাকি না কেন, আসলে ভেতর থেকে আমি একটা বোকা, সত্যিকারের বোকা, যার এই নিষ্ঠুর দুনিয়া সম্বন্ধে কোনো ধারণাই নেই। জিশান ঠিকই বলে, কিচ্ছু জানি না আমি, কিচ্ছু না। জিশানের কথা বলতে বলতেই হুট করে ঈশানীর মনে পড়ে গেল জিশানের কাল রাতের ওর সাথেই ছিল। তাছাড়া ওই জায়গাটাও তো ভারী অচেনা। অগত্যায় কান্নাকাটি বাদ দিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো ঈশানী। ভেতরে ভেতরে সংখ্যা জেগেছে ওর। এরিস ইউভান তো এত সহজে ওদের ছেড়ে যখন দিলই, তখন জিশান কোথায়? আর ওই বা কোথায় আছে এখন? নিজের অবস্থান জানার জন্য এবার জলদি ছুটে গিয়ে কক্ষের বাইরে পা বাড়ল ঈশানী। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে দুজন ব্ল্যাক স্যুট পরিহিত ফরেইনার গার্ডস এসে আটকে দেয় ওকে। এমন দানবীয় দেখতে লোকগুলোর সঙ্গে কথা বলার সাহস হলো না ঈশানীর। তাই ধীরে ধীরে পিছিয়ে গিয়ে রুমের জানালার কাছে ছুটে যায় ওটাকেই বহু কসরতে টেনে হিঁচড়ে খুলে বাইরের পরিবেশটা বোঝার চেষ্টা চালায় কিছুক্ষণ। জানালার পাশেই সরু করিডরে ঠিক তার কয়েক হাত দূরে সামনের দিকে দৃষ্টিপাত করতেই শান্ত নদীর মতো চোখ দুটো আতঙ্কে জর্জরিত হয়ে উঠল ঈশানীর। চোখের সামনে যেন পুরো দুনিয়া দুলে উঠল ওর। আকস্মিক ঘটনায় স্তব্ধ হাঁ হয়ে যাওয়া মুখটা দুহাতে চেপে ধরে নিজের অজান্তেই কয়েক কদম পিছিয়ে এলো ঈশানী। কিছুটা পিছু হাঁটতে হাঁটতেই থরথরিয়ে কেঁপে উঠে অস্পষ্ট আওয়াজে বলে উঠল, এটা তো মাঝ সমুদ্র, তাহলে আমি এখানে কেন? কোথায় আছি আমি?
চারিদিকে আরও একবার ভয়ে ভয়ে চোখ বোলালো ঈশানী। দেখতে দেখতে এতক্ষণে খেয়াল করে বুঝতে পারলো আসলে তখন থেকে ওর মাথা ঘুরছে না, বরং সমুদ্রের মাঝখানে হওয়ায় এই বিশাল আকৃতির বিলাসবহুল জাহাজটাই ঢেউয়ের তালে তালে বারবার দুলে উঠছে। এই পর্যায়ে এসে ঈশানীর মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা লাগছে। এই মুহূর্তে জিসানের কথা তো দূরের থাক, নিজের জীবনটাই ওর কাছে অর্থহীন মনে হচ্ছে। মুহূর্তে মাঝে জীবনের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ ভালোবাসা সব কিছু ভুলে বসেছে মেয়েটা। মনে হচ্ছে জীবনটা এখানেই থমকে যাবে। তীরহারা এই প্রচণ্ড সমুদ্রের মাঝে হারিয়ে যাবে নীল চোখের মেয়েটা। অগত্যা ঈশানী আর কোনো কিছু না ভেবেই একেবারে নির্দ্বিধায় ধপ করে বসে পড়ল গালিচা বিছানো মিছের ওপর। প্রচণ্ড মানসিক ধাক্কায় ঈশানী হয়তো আবারও জ্ঞান হারাবে। ঠিক এমন সময় দরজা খোলার ক্যাচক্যাচে আওয়াজে আরেক দফা সচকিত হয়ে উঠল ওর মস্তিষ্ক। তৎক্ষণাৎ আস্তে করে ঘাড় ঘোরল ঈশানী। দেখলো বড় বড় পা ফেলে ওরই দিকে এগিয়ে আসছে মাফিয়া বসটা। দেখতে সবসময়ের মতোই স্টাইলিশ, ভ্রুতে পিয়ার্সিং, হাতে পাইথন খচিত ট্যাটু, ব্রেসলেট, অথচ তলার কালো তিল সবকিছু এখনো বিদ্যমান। পরনে সেই ব্ল্যাক স্যুট ঠিক ওর মনের মতোই কালো আর কুৎসিত। কি জানি কি হলো এরিসকে দেখা মাত্রই। এতক্ষণ ধরে ভেতরে ভেতরে চাপা পড়ে থাকা ক্রোধান্বিত সত্তাটা হঠাৎ করে জাগরিত হয়ে উঠল ঈশানীর মাঝে। মাত্রাতিরিক্ত ক্ষোভের বশবর্তী হয়ে দৌড়ে গিয়ে হিংস্র বাঘিনীর ন্যায় আচমকা ঝাঁপিয়ে পড়ল এরিসের ওপর। নরম দুহাতে ও শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে বলে উঠল, নিষ্ঠুর, মিথ্যাবাদী, প্রতারক, তুই একটা খুনি, তোকে আমি পুলিশে দেব। ঈশানীর কথায় মনে মনে কিঞ্চিত হাসলো বোধহয় এরিস। এরিসের পেছনে দুজন মহিলা সার্ভেন্ট হাতে কিছু জামা কাপড় আর খাবার নিয়ে দাঁড়িয়েছিল। ও হাতের ইশারায় তাদেরকে চলে যেতে বলে সার্ভেন্টগুলো তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করে। ঈশানী এখনও চিল্লাপাল্লা করেই যাচ্ছে। কি বলছে, কাকে বলছে, কিছুই মাথায় নেই ওর। জিসানকে কি করেছিস? ওকে ছেড়ে। বাকিটুকু আর শেষ করতে পারল না ঈশানী। তার আগেই এরিসের শক্ত হাতে চপাটাঘাত ঘুরে ছিটকে পড়ল মেঝেতে। ঈশানী সরে যেতে এরিস এদিক ওদিক ঘাড় ফুটিয়ে নিজের সিল্ক চুলগুলো ভাঁজে আঙুল চালাতেই বলে ওঠে, দিস ইজ টু মাচ। এরিস ইভানের কলারে হাত দেওয়ার সাহস হলো কি করে তোমার? থাপ্পড়ের আঘাতটা এতই জোরে ছিল যে ঈশানীর ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এসেছে। তবুও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ও। হুট করে প্রেমিক পুরুষের এই হিংস্র রূপ মেনে নেওয়া কষ্টকর। ঈশানীও নিজেকে বিশ্বাস করিয়ে উঠতে পারছিল না কিছুতেই। তাই তো সহসা পিছনে ঘুরে আহত গলায় এরিসকে ডেকে উঠল ও। অরণ্য। ঈশানী ডেকে ওঠার সঙ্গে সঙ্গে দ্রুত কদমে এগিয়ে এসে ওর সামনে এক হাঁটু ভাঁজ করে বসে ঈশানীর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে গর্জে উঠল এরিস। চোখের মাঝে একরাশ আক্রোশ ধরে রেখে দাঁত পিছে গম্ভীর গলায় বলল, অরণ্য নয়, এরিস, গ্যাংস্টার এরিস ইভান, যার মধ্যে দয়া মায়া, করুণা, ভালোবাসা, দুর্বলতা কোনো কিছুরই অস্তিত্ব নেই। আমাকে এই ইনোসেন্ট ব্লু আইস দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার কোনো দুর্বলতা নেই। আই অ্যাম হার্টলেস। এরিসের হাতের বাঁধন ছিল পাথরের মতো শক্ত আর কঠিন। যেন মনে হচ্ছে ঈশানীর নরম তুলতুলে চোয়ালটা এক্ষুনি ভেঙে বেরিয়ে আসবে। তবুও কাঁদতে কাঁদতে ঈশানী বলে ওঠে, কেন ধরে এনেছেন আমাকে? কী করেছি আপনার? আর আমার বন্ধু কোথায়? কয়েক সেকেন্ডের জন্য একটু ক্রূর হাসতেই খেলে গেল এরিসের ঠোঁটের আগায়। এর পরক্ষণে আবার তা মিলিয়ে গেল কাঠিন্যতার আড়ালে। অতঃপর আগের মতোই শক্ত গলায় এরিস বলে উঠল, এরিস কাউকে কৈফিয়ত দেয় না। তোমার বন্ধুকে তুমি তখনই দেখতে হবে যখন চুপচাপ আমার কথাই রাজি হবে। কি কথা? ভয়ে ভয়ে শুধালো ঈশানী। এরিস ওর চোয়ালটা ছেড়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, তোমাকে আমি প্রস্টিটিউট বানাবো। আমার মাফিয়া ক্লাবের সবচেয়ে এক্সপেন্সিভ স্লাট হবে তুমি। ইউ নো হোয়াট আই মিন? এরিসের কথা শুনে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। সমগ্র দুনিয়াটা যেন মাত্রই ওলট পালট হয়ে গেল চোখের সামনে। তরল সহজ অবুঝ হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গুড়িয়ে গেল এক পলকে। সামনের নিষ্ঠুরতম মানুষটা ধূসর বাদামি চোখে নিজের নীলাম্বর চোখ দুটো রেখে আকস্মাৎ ঈশানী উপলব্ধি করলো এরিস শুধু খারাপই নয়, ও আসলে একটা হৃদয়হীন জানোয়ার। মনুষ্যত্ব বলতে কিছুই নেই ওর মাঝে, কিচ্ছু না। দিশেহারা ঈশানী তখনই এরিসের মুখের ওপর প্রচণ্ড ক্ষোভ নিয়ে আত্মচিৎকার করে উঠল আবারও, অসম্ভব! আপনার সাহস কী করে হয় আমাকে এটা বলার? অসভ্য, নিষ্ঠুর, পাষাণ লোক! আমাকে এইসব অপবিত্র জিনিসের সঙ্গে তুলনা করতে একবারও বুক কাঁপল না আপনার? পুনরায় ওর অন্যকালে শরীরের সর্বশক্তি দিয়ে চর বসালো এরিস। এবারের থাপ্পড়ের আঘাতে টাল সামলাতে না পেরে খাটের এক কোণে লেগে কপালটাই কেটে গেল ঈশানীর। এক কথায় পুরো মুখমণ্ডল রক্তাক্ত ওর। এতটা আঘাতের পরেও সামনের দিকে ঝুঁকে ঈশানীর গলা চেপে ধরে এরিস বলে উঠল, তোমার কি করে সাহস হলো এরিস ইভানের সামনে এভাবে কথা বলার? হাউ ডিয়ার ইউ টু টক লাইক দ্যাট? তোমাকে এই প্রত্যেকটার কথার মূল্য চোকাতে হতে পারে, সেটা কি তুমি জানো? দ্বিতীয়বার আমার সামনে এভাবে গলা উঁচিয়ে কথা বলার স্পর্ধা দেখাতে এলে জিভ কেটে ফেলবো আমি তোমার।
জিসানকে বাঁচাতে চাইলে চুপচাপ যা বলছি সেটাই মেনে নাও। এমনিতেও তুমি আর এই জায়গা থেকে বের হতে পারবে না, কোনো দিনও না। মেরে ফেলুন আমাকে, এক্ষুনি মেরে ফেলুন, এই যন্ত্রণা নিতে পারছি না আমি, কাঁদতে কাঁদতে বলে ওঠে ঈশানী। এরিস নতুন উদ্যোগে ঈশানীর নরম তুলতুলে সরু গালটা চেপে ধরলো আবারও, অতঃপর দাঁত খিচিয়ে বলে উঠল, তুমি কি বুঝতে পারছো না যে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না? বেশি বাড়াবাড়ি করলে তোমার চোখের সামনেই তোমার বন্ধুকে তীরে তীরে মৃত্যু দেবো আমি। আর তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে তোমার ছোট্ট একটা ভুলের কারণে বেচারা ইনোসেন্ট ছেলেটার প্রাণটাই চলে যাক। না। আজকে ওঠে ঈশানী। পরক্ষণে আবার ডুকরে কান্না শুরু করে দেয় মেয়েটা। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো হাঁটু মুড়ে বসে কাতর গলায় বলতে আরম্ভ করে, কেন করছেন এসব? কী কোতে করেছি আপনার? কোন ভুলে শাস্তি দিচ্ছেন আমাকে বলুন, আমিই কেন? ঈশানীর কথার পাশে আবারও সেই গা জ্বালানো কপট হাসি ফেরত দিল এডিস। ওর হাসিটা যতটা না বিরক্তিকর তার চেয়েও বেশি ভয়ানক। এডিসের ঠোঁট বাঁকিয়ে হাসতে দেখে ঘৃণায় চোয়া শক্ত হয়ে গেল ঈশানীর। যে চোখে খানিক আগে অসহায়ত্বের রাজত্ব ছিল, সেই চোখে এখন আগুন ঝরছে মেয়েটার। এডিস মেয়ের মুখমণ্ডলে কুর হাসিটা ধরে রেখে শান্ত অথচ গভীর গলায় বলল, কৈফিয়ত চাইছো? হ্যাঁ চাইছি। কণ্ঠে দৃঢ়তা টানলো ঈশানী। এরিস ওর হাতের বাঁধনটা দ্বিগুণ শক্ত করে বলল, ইউ নো হোয়াট, কাউকে কৈফিয়ত কিংবা সেকেন্ড চান্স কোনোটাই দেয় না এরিস, অ্যান্ড ইট উইল গনা বি ফান। আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, I am not the prince of your fairy tale. I am the monster of your nightmare. আমি দয়ালু নয়, তুমি যা ভেবেছ সেটাও নয়। এই পৃথিবীতে আমার কোনো দুর্বলতা নেই, আর যার কোনো কিছু দুর্বলতা নেই তাকে কেউ কোনোদিন ভাঙতে পারে না, কেউ না। শুনেছো তুমি? আই হ্যাভ নো ফাকিং উইকনেস। সুতরাং আমার সামনে এসব ফেক ইনোসেন্স দেখিয়ে কোনো লাভ নেই মিস ঈশানী তুর্জকর্নিয়া। তুমি আর এই জীবনে কখনো এই জায়গা ত্যাগ করতে পারবে না। এখান থেকে বেরোনোর সকল রাস্তা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। দ্যাটস হোয়াই এখন থেকেই একটা ভালো প্রস্টিটিউট হওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নাও। কথাগুলো শেষ করে ঈশানীকে ছেড়ে দিয়ে চলেই যাচ্ছিল এরিস। ঠিক তখনই পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে উঠল ঈশানী। কিছুর একটা ভেবে মাথা উঁচিয়ে দৃঢ় গলায় বলে উঠল, তোমার এই অহংকার তোমাকে সর্বনাশ করে দেবে এরিস। একটা কথা ভুলে বলেছো তুমি, এই পৃথিবীতে দুর্বলতা ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব নেই, থাকতে পারে না। তোমার মতো জানোয়ারেরও দুর্বলতা রয়েছে, হয়তো তুমি সেটা এখন উপলব্ধি করতে পারছো না। তবে আজ না হয় কাল যখন তুমি তোমার দুর্বলতা ধরে ফেলবে, তখন কোনো একদিন তোমার সেই দুর্বলতা তোমাকে ধ্বংস করে দেবে, ভেঙে গুড়িয়ে দেবে তোমার অহংকার দেওয়ালকে, নিঃশেষ করে দেবে তোমার অস্তিত্ব। তোমার দুর্লভতাই হবে তোমার ধ্বংসের একমাত্র কারণ। অত্যন্ত ক্রোধে কথাগুলো বলার সময় তীর করে কাঁপছিল ঈশানী সর্বাঙ্গ। তবে ওর কথাগুলো কর্ণঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল এরিসের ঠোঁটের সেই অদ্ভুত ক্রূর হাসি। তার বদলে সমক্ষ মুখমণ্ডলে এসে ভর করল ভয়াবহ কাঠিন্যতা। চোখ দুটোতে জল করে উঠল রক্তিম তেজস্ক্রিয়তা, যেন নিভে যাওয়া অঙ্গার ঘিয়ে প্ররোচনায় দাউ দাউ করে জ্বলে উঠেছে মুহূর্তেই। এরপর ঘুরে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা ঠোঁট দিয়ে দুটো বাক্য উচ্চারণ করলো শুধু, আমার সাথে লাগতে এসো না, ইউ ফাকিং বিচ। ব্যাস, আবারও নিজের হাত দিয়ে ঈশানীকে আঘাত করে বসলো এরিস। এরিসের শক্ত হাতে ধাক্কায় ছিটকে মেঝেতে মুখ থুবড়ে পড়ল ঈশানী। তৎক্ষণাৎ ফিনকিতে রক্ত বেরিয়ে এলো নাক গলিয়ে। সমগ্র মুখমণ্ডল রক্তাক্ত, দমটা এবার বেরিয়ে যাওয়ার উপক্রম। তখনও মেঝেতে শুয়ে কাতরাতে অচেতন হওয়ার আগ মুহূর্তে নিজেকে নিজে উপহাস করে হাসলো ঈশানী। মনে মনে বলল, আবেগ এখন নিয়ন্ত্রণ, অথচ আমি ধ্বংসের শেষ প্রান্তে। না জেনে না শুনে দিনরাত একটা জানোয়ারকে ভালোবাসার শাস্তি হিসেবে এটা তোর প্রাপ্য ঈশানী। হ্যাঁ, এটাই তোর প্রাপ্য। ঈশানী ঘর থেকে বেরিয়ে মাত্রই লাউঞ্জে ফিরেছে এরিস। লাউঞ্জে ফিরে সর্বপ্রথম শরীরের ব্লেজারটা অন্য পাশে ছুঁড়ে ফেলে। টাইয়ের নটটা খানিক টানাটানি করে নিজের ব্যক্তিগত কাউচে মাথা এলিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে পড়ে। ওকে বেশ ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছে। লাউঞ্জের এক কোণে ছোটোখাটো একটা বার কাউন্টার। তুষার এতক্ষণ সেখানেই ছিল, তবে এরিসকে দেখা মাত্রই একটা রেড ওয়াইনের বোতল সমেত এগিয়ে এলো কাউচের দিকে। তখনও চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে এরিস। তুষার সবসময়ের মতোই বেশ দক্ষ হাতে এরিসের জন্য গ্লাস ভর্তি ওয়াইন সার্ভ করতে করতে বলে, মিস ব্লু আই অ্যাঞ্জেলার জ্ঞান ফিরল তাহলে? আপনাকে দেখে হতাশ মনে হচ্ছে এরিস। তৎক্ষণাৎ চোখের পাতা খুলে ফেলল এরিস। ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে সেটাকে পরখ করতে করতে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট তুষার। হতাশা এরিসের ডিকশনারিতে নেই। লাইফ ইজ জাস্ট আ মাইন্ড গেম। হয়তো জিতে গিয়ে পুরো দুনিয়াকে দেখিয়ে দাও, আর নয়তো তোমার হার দুনিয়া দেখার আগেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাও।
হতাশা ইজ নট মাই টাইপ। ওয়াইনের গ্লাসে ছোট্ট একটা সিপ করে নিয়ে তুষারের দিকে ঘাড় বাঁকালো এরিস, যে এই মুহূর্তে এরিসকে সার্ভ করায় ব্যস্ত। ইভেন ও নিজেও এটা ভালো করেই জানে, না বললেও তুষার ওর প্রত্যেকটা ইনস্ট্রাকশনে ঠিক কথাটা স্ট্রিক্ট। কারণ বিচক্ষণতার দিক দিয়ে এরিসের চেয়ে কোনো অংশে কম নয় তুষার। তুষার জাওয়াদ, এরিস ইউভানের ডান হাত, পাইথন প্যারাডাইসের সেকেন্ড লিডার, যার জীবনে মিশন আর ভিশন শুধু একটাই, জীবন দিয়ে হলেও পাইথন প্যারাডাইস আর এরিস ইউভানকে রক্ষা করে যাওয়া। বয়সের দিক দিয়ে বিবেচনা করলে এরিস আর তুষার সমবয়সী, তবে স্বভাবের দিক থেকে দুজনের বৈশিষ্ট্য বেশ আলাদা। এরিস যেমন হুটহাট রেগে গিয়ে চারিদিকে ধ্বংসযজ্ঞ বাঁধিয়ে দিতে এক সেকেন্ডও ভাবে না, তুষার মোটেই তেমন নয়। পরিস্থিতি অনুকূল হোক কিংবা প্রতিকূল, সকল অবস্থাতেই তুষারের মুখ ভঙ্গিমা থাকে একই রকম, উত্তেজিত নয়, বরঞ্চ ঠান্ডা মাথায় কৌশলে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারদর্শী তুষার। এরিস হার্টলেস, এটা সবাই জানেন, তবে তুষারের মন মস্তিষ্কে কখন কি চলে তার ঠিকঠাক অনুভব করার দায়। এক কথায়, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। মেয়েটাকে কী করবেন? তুষারের আকস্মিক প্রশ্নে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো এরিস। পায়ের ওপর পা তুলে আরেক দফা ওয়াইনে চুমুক দিয়ে জবাবে বলল, ও আমাদের কোটি কোটি টাকা এনে দিতে পারবে। আই নো দ্যাট। ওই জন্যই সেদিন মেরে ফেলতে বারণ করেছিলাম। আপনি তো জঙ্গলের মধ্যে টং ঘরে নিয়ে খেলকথম করে দিতেন। তুষারের কথায় কিছু একটা ভাবলো এরিস, পরক্ষণেই ঠোঁট কামড়ে বলল, হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম ও ওই স্পাইগুলোর মধ্যে একজন, নয়তো আমার রেস্ট্রিক্টিভ এরিয়াতে এত সহজে একটা মেয়ে ঢুকতে পারলো। ইউ নো দ্যাট নট সো ইজি। টোটালি মিরাকেল, বাট ওর দামটা এখনও আনকাউন্টেবল। কথা বলে ঠোঁট বাঁকিয়ে হাসল তুষার। এরিস চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে চট করে চোখ খুলে সচকিত হয়ে বলে উঠল, ইউ নো হোয়াট তুষার, আমি এর আগে কখনো নীল চোখের বাঙালি মেয়ে দেখিনি। অলসো সি ইজ ভার্জিন। তুষার চোখ ছোট ছোট করে বলল, কিন্তু এত সহজে মেয়েটাকে নিজের ডেরায় টেনে আনলেন কি করে? কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে কপট হাসল এরিস, দু ঠোঁটের ফাঁক গলিয়ে ইলেকট্রিক সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি উড়িয়ে বলল, জোর জবরদস্তি, টানা হেঁচড়া আর একটা পুলিশ কেস, এগুলো আসলে আমার পছন্দ নয়। সো তুমি ভালো করে জানো আমি কী করেছি। হ্যাঁ জানি, ম্যানিপুলেট জিনিসটা আপনি খুব ভালোই পারেন। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ আওয়ার নেক্সট প্ল্যান? এবারে সিদ্ধারা সোজা করে বেশ মনোযোগী হয়ে বসল এরিস। হাতের ভেবটা সাইডে ছুঁড়ে ফেলে সামনে টি টেবিলের থেকে কুড়িয়ে নিল আইপ্যাডখানা, যেটাকে স্ক্রল করতে করতে তুষারের উদ্দেশ্যে বলল, নেক্সট টার্গেট উইল বি ব্লাড ডায়মন্ড। ইটস আ হিউজ প্রজেক্ট, বি রেডি ফর দ্যাট। এরিসের কথায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল তুষারের কপালে। ও কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ব্লাড ডায়মন্ড মানে রক্তহীরক? কিন্তু সেটা তো এক পিসই আছে, তাও আমাদের চরম শত্রু ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসনের কাছে। ড্যানিয়েল তো এত সহজে আমাদের সঙ্গে ডিল করবে বলে আপনার মনে হয়? ইটস নট আ ফাকিং ডিল, ইটস আ মিশন। ব্লাড ডায়মন্ড আমার চাই। এরিসের কথার জের ধরে তুষার আরও কিছু বলবে, তার আগে সদর দরজা খুলে লাউঞ্জে প্রবেশ করে ডেকের একজন তুচ্ছ গার্ড কোনো এক অজানা কারণে ভীষণ হাঁপাচ্ছে গার্ডটা। লোকটাকে দেখে ভ্রুকুঞ্চিত করে সাইডে রাখা রিভলভারটা লোড করতে শুরু করে দিল এরিস, কারণ ও ভেবেছে অন্য কোনো শিপ থেকে হয়তো বা জলদস্যু আক্রমণ করেছে। অথচ তুষার বেশ ঠান্ডা আওয়াজে লোকটাকে জিজ্ঞেস করলো, হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? বস, মেয়েটা হুট করেই শিপ থেকে ঝাঁপ দিয়েছে। ভয়ে ভয়ে মুখ থেকে কথাটা বের করলো গার্ড। এরিস চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রিভলভার সমেত লাউঞ্জ থেকে গটগটিয়ে বেরিয়ে গেল এরিস। যেতে যেতে ফের তুষারকে উদ্দেশ্য করে বলল, গার্ডদের বলো জিশান ছেলেটাকে ধরে বাইরে নিয়ে আসতে। উত্তাল সমুদ্র, যেদিকে চোখ যায় সেদিকে শুধু নীলাম্বর জলের আঁকাপাকা উর্মিমালা। দৃষ্টির শেষ সীমান্ত পর্যন্ত কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। এ যেন পৃথিবীর বাইরের নতুন আর এক পৃথিবী। বিলাসবহুল এই জাহাজের ডেকের অংশটা একেবারে নিচে অবস্থিত। খানিক বাদে বাদে বিশাল আকৃতি ঢেউগুলো এসে ভিজিয়ে দিচ্ছে জায়গাটা। আপাতত ঈশানীকে উদ্ধার করে গার্ডরা ডেকেই দাঁড়িয়ে আছে, কারণ ইতিমধ্যে এরিস চলে এসেছে এখানে। এরিস যখন ডেকের বাইরে পা রাখে তখন দেখতে পায় গার্ডদের কড়া পাহারাদের মাঝে দাঁড়িয়ে বুকের ওপর দুহাত ভাঁজ করে রেখে ঠান্ডায় ঠকঠকিয়ে কাঁপছে ঈশানী। ওর পরনে সফেদ রঙা লং শার্ট আর জিন্স,
যেগুলো আজ সকালে মহিলা গার্ডরা ওকে পরতে দিয়েছিল। পাতলা ফিনফিনে শার্টটায় ঈশানীর গমরাগা ত্বকের মতোই কোমল আর হালকা, পানিতে ভিজে সেটা এখন ত্বকের সাথে মিশে গিয়ে পুরোপুরি আয়নাতে পরিণত হয়েছে। যদিও সেদিকে বিন্দুমাত্র নজর নেই এরিসের, তবে ঈশানীর শরীরে তীব্র কম্পন আর দাঁতের ঠক ঠক আওয়াজটা ঠিকই স্পষ্ট শুনতে পাচ্ছে ও। ঈশানীর বেশভূষা দেখে এরিস বেশ বুঝতে পারলো কোনোভাবে গার্ডদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল ঈশানী। পালাতে তো চায়নি, বরং মরতে চেয়েছিল। কিন্তু মেয়েটা এখনও এটা বুঝতে পারলো না যে এরিস ইউহানের অনুমতি ব্যতীত কোনো কিছু করা সম্ভব নয়, এমনকি আত্মহত্যাও নয়। ঈশানী কাঁপছে ঠিকই, তবে ওর দু চোখ ভয়ের লেশ মাত্র নেই। যেন মৃত্যু ওর এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা, ও সেটার জন্য পুরোপুরি প্রস্তুত। এরিস ওর দিকে যত এগিয়ে আসছিল, ওর চোখের ক্ষুদ্রতা ততই বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে মুখোমুখি হয় দুজন। দ্বিতীয়বারের মতো মিলিত হয় দুজোড়া নেত্রপল্লব। একজোড়া গাঢ় নীল মণিযুক্ত চোখের গহ্বরে কঠিন দৃষ্টিপাত নিক্ষিপ্ত হয়, আর একজোড়া ধূসর বাদামি চোখে। দুজনের চোখে আগুন ঝরা হিংস্রতা, এ যেন চোখের সঙ্গে চোখের স্নায়ুযুদ্ধ। কিন্তু এই দ্বন্দ্ব ঈশানীকে তো হার মানতেই হবে, কারণ ওর প্রতিপক্ষ স্বয়ং এরিস ইউভান। বরং হলেও সেটাই। ঈশানীর দিকে কঠোর দৃষ্টিতে অব্যাহত রেখে হুট করে ওর কপাল বরাবর রিভলভার তাক করলো এরিস। না, তাতেও ঈশানী ভয় পেল না। তবে এরিসের মাথায় সম্পূর্ণ ভিন্ন কিছু চলছিল, যা ঈশানীর কল্পনারও ঊর্ধ্বে। ঈশানী তখনও নির্ভয় রিভলভারের সামনেই দাঁড়িয়েছিল। ওর সেই তীক্ষ্ণ দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে মুহূর্তের মধ্যে রিভলভারটা ঈশানীর কপাল থেকে সরিয়ে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত ঘুরিয়ে মুমূর্ষু ঈশানীর বাম পাটাকে পয়েন্ট করে ট্রিগার প্রেস করে দেয় এরিস। হঠাৎ গুলির শব্দে সচকিত হয়ে উঠল ঈশানীর মস্তিষ্ক। ও ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল জিসানের বাম পা থেকে অঝরে ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। তার মানে গুলিটা জিসানের লেগেছে। ওর হাত দুটো শক্ত করে ধরে রেখেছে গার্ডরা, তবুও দাঁড়িয়ে থাকতে পারছে না জিসান। ক্রমশ পড়ে যাচ্ছে হাঁটু ভেঙে। জিসানের এহেন অবস্থা থেকে আপনা আপনি মুখের ওপর হাত চলে গেল ঈশানীর। ও তৎক্ষণাৎ দৌড়ে যেতে চাইল জিসানের কাছে, তবে তার আগে গার্ডরা ধরে ফেলল ঈশানীকে। অযাচিত ঈশানী এবার এরিসের সামনে গিয়ে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে উঠল, কি চাইছেনটা কি আপনি? জিসানকে কেন এভাবে আঘাত করছেন? আমার সাথে শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলুন, ওকে কেন কষ্ট দিচ্ছেন? এরিস নতুন উদ্যমে রিভলভারটা লোড করতে করতে বলল, আওয়াজ নিচে। আগেও বলেছি, এখনও বলেছি, ওকে একমাত্র তুমি বাঁচাতে পারো। আর না হলে। একটু থামলো এরিস, অতঃপর কিছু একটা ভেবে বলল, আমি এবার ওর ডান পা একটা গুলি করব। আর তারপর? এরিস কথা শেষ করার আগে ঈশানী চোখ খেচে ভেজা স্যাঁতস্যাঁতে লোহার পাটাতনের ওপর হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। অপরাগ ঈশানীর দু হাঁটুর ওপর শরীরের সবটুকু ভর ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আহত কণ্ঠে বলে উঠল, কী করতে হবে বলুন, আমি সব করব, তবু দয়া করে জিসানকে ছেড়ে দিন প্লিজ। যদিও জিসান কথা বলার অবস্থাতে নেই, তবুও ঈশানীর এহেন আত্মসমর্পণে হকচকে উঠল ও। এরিস একটা হার্টলেস ব্লাডি বিস্ট, ও পারে না এমন কিছুই নেই। তা জানা সত্ত্বেও কী করে এত সহজে হার মেনে নিল ঈশানী? কেনই বা নিল, ভাবছে জিসান। ওদিকে ঈশানীর কাকুতি মিনতি শুনে বেশ খুশি হলো এরিস। কেউ যখন ওর কাছে হাত জোর করে কাকুতি মিনতি করে, জীবন ভিক্ষা চায়, সেটাও ভীষণ এনজয় করে, কারণ এটাই ওর নেচার। মানুষকে কষ্ট দেয়া, অত্যাচার করা, তাদের ওপর নিজের অবাধ কর্তৃত্ব ফলানো এরিসের কাছে ভ্যালু অফ পাওয়ার ছাড়া আর কিছুই না। সমুদ্রের মাঝে ভীষণ হাওয়া দিচ্ছে, রোগা পাতলা ঈশানীকে জোর হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল বলে, অথচ ও একইভাবে এরিসের সামনে হাঁটু ভেঙে বসে আছে। অপরাধবোধ ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনে মনে ভাবছে, শুধুমাত্র আমার ভুলের জন্য জিসান এতটা কষ্ট পাচ্ছে। ওর তো কোনো দোষই নেই, তাহলে ও কেন আমার জন্য এতটা শাস্তি ভোগ করবে? এটা আমি হতে দিতে পারবো না, কিছুতেই না। নিজের জীবন দিয়ে হলেও জিসানকে আমার বাঁচানো উচিত। ঈশানীর ভাবনা ছেদ ঘটিয়ে এরিসের প্রস্তাবে, যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, ছোট করে উত্তর দেয় ঈশানী। ওকে ফাইন। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলে ঈশানীর কবজিতে হ্যাঁচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দেয় এরিস। অতঃপর তুষারকে উদ্দেশ্য করে বলে, ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাংলাদেশের যে কোনো একটা বন্দরে ফেলে রেখে আসবে। তৎক্ষণাৎ হ্যাঁ সুযোগ মাথায় নাড়িয়ে কানে এয়ারপড লাগাতে লাগাতে কোথাও একটা চলে যায় তুষার। আকস্মিক তীব্র জ্বরে ঈশানীর দৃশ্যপট পুরোপুরি ঝাপসা নিভু নিভু চোখে ও শুধু দেখতে পেল জিসানকে ওরা টেনে হিঁচড়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। অথচ ঈশানীর হাতটা তখনও শক্ত করে ধরে রেখেছে এরিস। ওর মনে হচ্ছে এখনও হাত না ছাড়লে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে এরিসের বুকে ঢলে পড়বে ও। তবে ঈশানী খুব করে চাইছে এটা না হোক, কিন্তু মাথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ঈশানীর সঙ্গেও তেমনটাই হলো। ভাবনার কিছুক্ষণের মধ্যেই কাঁপুনি দিয়ে ওঠা তীব্র জ্বরের তোপে চেতনা হারিয়ে নিষ্ঠুর মাফিয়া বসটার বুকের ওপরই ঢলে পড়ল ঈশা। আজকের এপিসোডে এতটাই রাখলাম।
খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।